ছোট আব্বুর কথা শুনে আমি টাসকি খেলাম। মনে হলো আমার পায়ের তলা থেকে মাটি গায়েব হয়ে গেছে। আমি চোখ কপালে তুলে ছোট আব্বুর দিকে তাকিয়ে রইলাম। আমি কি ভুল শুনলাম নাকি? এর মাঝে দেখি রিমিও আমার সামনে এসে দাঁড়িয়েছে এবং তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে চেয়ে আছে। তার চোখের কোণায় পানি চিকচিক করছে, কান্না কান্না ভাব। এই মুহূর্তে আমার ঠিক কি বলা উচিত বুঝতে পারছি না। আমি কেবল হাঁ করে ছোট আব্বুর দিকে তাকিয়ে রইলাম। বোঝার চেষ্টা করছি ছোট আব্বু সজ্ঞানে আছে নাকি প্রচণ্ড মানসিক চাপে পাগল হয়ে গেছে। কিন্তু তাকে দেখি সেরকম কিছুই মনে হলো না। তবুও আমি তাকে ভালোভাবে পরখ করতে লাগলাম। আমার এভাবে চুপ থাকা দেখে ছোট আব্বু আর কিছু বলল না, তবে আমার পাশে দাঁড়িয়ে থাকা রিমিকে করুণ স্বরে শুধালো, মারে, আমি ভাবি নাই এমন কিছু হবে। তুই কান্না করিস না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ছোট আব্বুর কথা শুনে রিমি এবার সত্যি সত্যি কেঁদে দিল। রিমির কষ্টটা আমি বুঝতে পারছি। একটা মেয়ের বিয়ে ভেঙে যাওয়া মানে তার নামের আগে একটা কালো দাগ পড়ে যাওয়া, যেই কালো দাগের কারণে সমাজে অনেক বাধার সম্মুখীন হতে হয়। ছোট আব্বু রিমির চোখের পানি সযত্নে মুছে দিল। একমাত্র মেয়ের কান্না উনি কিছুতেই সহ্য করবে না। ছোট আব্বু আদুরে গলায় শুধালো, মা, মা আমার, তুই চিন্তা করিস না। আমরা শাহিনের সাথে তোর বিয়ে দিতে চাইছি। তোর কোনো অমত নেই তো, মা? কথাটা বলেই রিমি তেরা চোখে আমার দিকে তাকালো। আমি তখন হুতুম পাখির মতো দাঁড়িয়েছিলাম। রিমির কথা শুনে হাই ভোল্টেজের ঝটকা খেলাম। এতটাই অবাক হলাম যে আমার নিজের কানকেই বিশ্বাস হচ্ছে না। আমি ভেবেছিলাম রিমি হয়তো বিয়েতে রাজি হবে না, কিন্তু সে ছোট্ট একটা কথা দ্বারা বুঝিয়ে দিল তার কোনো অমত নেই। তারপর সে মাথা নিচু করে নিঃশব্দে চলে গেল। সবার সামনে রিমিকে কিছু বলতেও পারলাম না আমি। এদিকে রিমি চলে যাওয়ার পর ছোট আব্বু আমার হাত ধরে বলল, চুপ করে আছিস কেন বাপ? রিমিকে বিয়ে করবি তো? রাগটাকে অনেক কষ্টে কন্ট্রোল করলাম। ছোট আব্বুর জায়গায় অন্য কেউ থাকলে এতক্ষণে হয়তো দু চারটা চর বসিয়ে দিতাম, কিন্তু আমি আমার রাগটাকে সংযত করলাম। তারপর দাঁতে দাঁত চেপে বললাম, পাগলের মতো এসব কি যাতা বলছো? হ্যাঁ, মাথা ঠিক আছে তোমার? আমি ঠিকই বলছি, এছাড়া আর কোনো উপায় নেই। দয়া করে তুই রিমিকে বিয়ে কর। অসম্ভব, কোনোভাবেই এটা সম্ভব না। কেন সম্ভব না? রিমিকে বিয়ে করতে তোর কিসের সমস্যা? পেছন থেকে বাবা কথাটা বলতে বলতে আমার কাছে এসে দাঁড়ালো। আমি বাবাকে দেখে দু কদম পিছিয়ে গেলাম। বাবা একটু চুপ থেকে শান্ত গলায় বলল, কি হলো বল, রিমিকে বিয়ে করতে তোর কিসের সমস্যা? শুধু সমস্যা না, অনেক বড় সমস্যা। কি সেটা? ভাবলাম বাবাকে বলে দিই আমি আফিফাকে ভালোবাসি, তাই রিমিকে বিয়ে করতে পারবো না। কিন্তু কথাটা বলার সাহস হলো না। ততক্ষণে আফিফাও চলে এসেছে। তার চোখেও পানি। সেই শুধু ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে আছে। আমি বাবাকে বললাম, কত কিছু আমি বলতে পারবো না। আমি রিমিকে বিয়ে করব না, এটাই আমার শেষ কথা। যাকে এতদিন ধরে বোনের নজরে দেখে এসেছি, তাকে বিয়ে করা কোনোভাবেই সম্ভব না। আচ্ছা, এই কথা? আরে বোকা, রিমি তো তোর নিজের বোন না। চাচাতো বোনকে বিয়ে করা জায়েজ আছে। ওসব আমি শুনতে চাই না। আমি রিমিকে বিয়ে করব না, ব্যাস। এবার কিন্তু তুই বাড়াবাড়ি করছিস। শোন, শোন, রিমির মতো মেয়েকে বউ হিসাবে পাওয়া তোর ভাগ্যের ব্যাপার। তুই সেটা হাতছাড়া করিস না। তাছাড়া আমাদের মান সম্মানের কথা একবার ভাববি না? রিমির বিয়ে না হলে কাউকে মুখ দেখাতে পারবে না। পুরো এলাকার মানুষ বিয়েতে এসেছে। সবার সামনে আমাদের লজ্জায় ফেলিস না বাবা। সরি বাবা, তোমাদের মান সম্মানের কথা ভেবে আমি আমার জীবনটা নষ্ট করতে পারবো না। তোর জীবন নষ্ট হবে কেন? আমরা কি তোর খারাপ চাই নাকি? অবশ্যই খারাপ চাও, সেজন্যই রিমির সাথে আমার বিয়ে দিতে চাইছো। আমার কথা শুনে বাবা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর আমার হাত ধরে টানতে টানতে সবার থেকে একটু দূরে নিয়ে এলো। তারপর করুণ স্বরে বলল, বাবা রে, রিমিকে বিয়ে করতে রাজি হয়ে যা। আমি হাত জোর করে বলছি, রিমির বিয়ে না হলে আমি তো ছোট আব্বুর কাছে সারা জীবন অপরাধী হয়ে থাকব। কারণ রিমির জন্য আমি পাত্র ঠিক করেছিলাম। তাই রিমির বিয়ের দায়ভার সম্পূর্ণ আমার উপর। এসব ড্রামা বন্ধ করো বাবা। রিমির বিয়ের দায়িত্ব তোমাকে কে নিতে বলেছিল শুনি? মাতব্বরি করে রিমির জন্য পাত্র ঠিক করতে গেলে কেন? আর আমি তো বললাম রিমিকে বিয়ে করব না, তারপরও কানে কাছে ঘ্যান ঘ্যান করছো কেন? আমার কথা শুনে বাবা আমার গালে ঠাস করে চড় মারল। তারপর ধমক দিয়ে বলল, তোর সাহস তো কম না, তুই আমার সাথে চোখ গরম করে কথা বলিস। শোন, রিমিকে বিয়ে করতে না চাইলে এই বাড়ি থেকে বেরিয়ে যা। তোর মতো অপদার্থের এই বাড়িতে কোনো জায়গা নেই, জানোয়ার কোথাকার। সেটাই ভালো, আমি বাড়ি থেকে বেরিয়ে যাব, তবুও রিমিকে বিয়ে করব না। হ্যাঁ, বেরিয়ে যা, ভুলেও এই বাড়িতে পা রাখবি না।
আর আমার সম্পত্তির একটা কানাকড়িও তুই পাবি না। তোমার সম্পত্তি ধুয়ে ধুয়ে তুমি পানি খাও, আমার ওসব লাগবে না বলে আমি রাগে ফুঁসতে ফুঁসতে চলে আসতে লাগলাম। এমন সময় ছোট আব্বু আর ছোট মা আমার পথ আটকে দাঁড়ালো। ছোট মা কাতর গলায় বলল, তুই কি সত্যি সত্যি চলে যাবি? আমি কিচ্ছু বললাম না। রাগে অন্যদিকে মুখ ঘুরিয়ে রইলাম। ছোট মা এবার কাঁদতে কাঁদতে বলল, তুই এমন কেন করছিস মানিক আমার? প্লিজ রিমিকে বিয়ে করতে রাজি হয়ে যাও। তোকে আমি এত ভালোবাসা দিয়ে ছোট থেকে বড় করলাম, আর তুই আমাদের বিপদের দিন এভাবে ফেলে চলে যাবি? ছোট মার এসব ইমোশনাল কথা বলা শেষ হতেই ছোট আব্বু বলা শুরু করলো, শাহিন, এই নে দলিল, আমি আমার অর্ধেক সম্পত্তি তোর নামে লিখে দিয়েছি। এবার অন্তত রিমিকে বিয়ে কর, আমার মান সম্মান বাঁচা। বলে ছোট আব্বু আমার দিকে একটা কাগজ বাড়িয়ে দিল, যেখানে অর্ধেক সম্পত্তি আমার নামে উইল করা আছে। আমি তবুও রাজি হলাম না, তাই চুপ করে দাঁড়িয়ে রইলাম। আমার চুপ করে থাকা দেখে ছোট মা এবার আমার পা ধরার জন্য উদ্ধত হলো। আমি চমকে উঠে আমার পা ধরার আগেই তাড়াহুড়ো করে ছোট মাকে আটকালাম। হন্তদন্ত হয়ে বললাম, এইসব কি করছো ছোট মা? সবাই আমাদের দেখছে। আমার পা ধরে আল্লাহর কাছে আমাকে পাপী বানিও না। তাহলে বাপ আমার, তুই রিমিকে বিয়ে করতে রাজি হয়ে যা। ঠিক আছে, আমি রাজি। না চাইতেও রাজি হয়ে গেলাম। আমার এই একটা বাক্য শুনে সবার মুখ এলইডি বাল্বের মতো জ্বলজ্বল করে উঠল। ছোট আব্বু আর ছোট মার খুশি দেখে কে? এমন মনে হচ্ছে তারা আবার নতুন করে জীবন ফিরে পেয়েছে। কিন্তু আমি মোটেও খুশি হতে পারলাম না। শুধুমাত্র ছোট মার জন্য বাধ্য হয়ে বিয়েতে রাজি হতে হলো। এর ঠিক 5 মিনিট পর আমার সব বন্ধুরা হাজির হলো। আমি শামীম আর নাইমকে ফিস করে বললাম, শরীফের কোনো খোঁজ পেলি? ধুর, শরীফকে খুঁজে আর কি করব? রিমির তো এখন তোর সাথে বিয়ে হবে। ওই তোরা জলদি শাহিনকে ঘরে নিয়ে চল, ওকে বর সাজাতে হবে। বন্ধুরা আমাকে আর কিছু বলার সুযোগ দিল না। তার আগেই সবাই আমাকে চ্যাংদোলা করে ঘরে নিয়ে যেতে লাগলো আর সমসুরে গান গাইতে লাগলো। ঘরে নিয়ে গিয়েই বন্ধুরা আমাকে ওয়াশরুমে ঢুকিয়ে দিল। তারপর বন্ধুরা আমাকে পাঞ্জাবি পরিয়ে মাথায় পাগড়ি দিয়ে সুন্দর করে বর সাজালো। আমি চুপ করে ওদের সব অত্যাচার সহ্য করে গেলাম। আমাকে সাজানো শেষ করে সবাই চলে গেল ওইদিকে সব ঠিক আছে কিনা তা দেখার জন্য। সবাই চলে যেতেই ভাবলাম এই সুযোগে রিমির সাথে দেখা করে আসি, কারণ রিমি একমাত্র ব্যক্তি যে এই বিয়েটা ভাঙতে পারবে। আমি রিমির সাথে দেখা করার জন্য ঘর থেকে বের হতেই রিমির বান্ধবী নুসরাতের সাথে দেখা হয়ে গেল। আমাকে দেখে নুসরাত খুশিতে আত্মহারা হয়ে বলল, শেষ পর্যন্ত তাহলে আপনিই আমাদের দোলাভাই হলেন। ইস দোলাভাই, লাল পাঞ্জাবিতে আপনাকে সেই হট লাগছে। আমি তো আপনাকে দেখে প্রেমে পড়ে গেলাম। না জানি রিমির কি অবস্থা হয়, ও তো আপনাকে দেখেই ফিট হয়ে যাবে। রিমির বান্ধবীর এমন টিটকারি আমার মোটেও সহ্য হলো না। খুব রাগ উঠলো আমার। রিমির বান্ধবীগুলো প্রত্যেকটাই শয়তানের নানি। আমি ধমক দিয়ে বললাম, চুপ বেয়াদব মেয়ে, খালি আজে বাজে কথা। রিমি কোথায়? কেন দোলাভাই, আপনার বুঝি আর তর সইছে না? আমি আপনার মনের অবস্থা বুঝতে পেরেছি। যান, রিমি ওর ঘরে আছে, বউয়ের সাথে দেখা করে আসেন। আমি রিমির সাথে দেখা করার জন্য ওর ঘরের কাছে গেলাম। ঘরের দরজা খুলে যা দেখলাম তাতে আমার চোখ কপালে উঠে গেল। হা করে রিমির দিকে চেয়ে রইলাম। দেখি রিমির সাউন্ড বক্সে গান বাজাচ্ছে আর উড়াধুরা ড্যান্স করছে। ওর সাথে ফাজিল বান্ধবীগুলোও আছে। আমি রিমির এমন আচরণে প্রচণ্ড অবাক হলাম। যে মেয়েটা একটু আগে তুমুল বেগে কান্নাকাটি করছিল, সেই এখন খুশিতে ডান্স করছে। আজব ব্যাপার। তাছাড়া মাত্র আধা ঘন্টার মধ্যে ঘরের নকশাও পাল্টে গেছে। একটু আগে ঘরের সব জিনিসপত্র অগোছালো ছিল, কিন্তু এখন আর নেই। সব সুন্দর করে সাজানো গোছানো। আবার রিমিও আগের মতো সুন্দর করে বউ সেজেছে। এদিকে আমি যে এসেছি সেটা রিমি এখনো খেয়ালই করেনি। নাচতে নাচতে আচমকা যখন রিমির চোখ আমার চোখে পড়লো, সাথে সাথে সে থমকে দাঁড়ালো। আমি রাগে ফুঁসতে ফুঁসতে বললাম, এসব কি করছিস? হ্যাঁ, এমনি মজা করছিলাম। রাখ তোর মজা। তোর বাবা জোর করে তোর সাথে আমার বিয়ে দিতে চাইছে। জানি, সেজন্য তো খুশিতে ডান্স করছি। মানে কি, মাথা খারাপ হয়ে গেছে নাকি? শোন, আমি তোকে বিয়ে। আমার পুরো কথা শেষ হওয়ার আগে সব বন্ধুরা হুড়মুড় করে ঘরে ঢুকে পড়ল। আমি আর কিছু বলার সুযোগ পেলাম না। স্বামীও আমার পেটে গুঁতা দিয়ে বলল, আর আমি বিয়ের আগেই বাসর করার প্ল্যান আছে নাকি? এখানে কি করছিস? রিমির সাথে জরুরি কথা আছে, তোরা যা। হুম, এখন কোনো কথা হবে না।
তোর সব কথা বাসর ঘরে গিয়ে বলিস। সারা রাত পড়ে এসে তোদের কেউ ডিস্টার্ব করবে না। এই তোরা শাইনকে বিয়ের আসরে নিয়ে চল। আর একটু দাঁড়া, জাস্ট 2 মিনিট কথা বলবো। বললাম তো, এখন কোনো কথা হবে না। যা বলার বাসর ঘরেই বলিস। আর তোরা সবাই হাঁ করে কি দেখছিস? শাইনকে বিয়ের আসরে নিয়ে যেতে বললাম না? তারপর বন্ধুরা সবাই আমাকে জোর করে বিয়ের আসরে নিয়ে গেল। আমাকে ফুল দিয়ে সাজানো মঞ্চে বসানো হলো। একটু পর রিমিকেও আনা হলো। আমার ডান পাশের চেয়ারে ওকে বসানো হলো। কি বলবো, রিমিকে দেখা মাত্রই সবাই যেন হাঁ হয়ে গেল। তার রূপে সবাই মুগ্ধ। প্রত্যেকে রিমির সৌন্দর্যের প্রশংসা করতে লাগলো। অতঃপর সবার উপস্থিতিতে আমার আর রিমির বিয়ে সম্পূর্ণ হলো। তবে আমি একটা জিনিস খেয়াল করলাম, কাজী সাহেব যখন রিমিকে কবুল বলতে বলল তখন রিমি এত খুশি হয়েছিল যা বলার মতো না। আমি এর আগে রিমিকে কখনো এত খুশি হতে দেখিনি। খুশিতে তার চোখ দুটো জ্বলজ্বল করছিল, আনন্দে সারা শরীর থরথর করে কাঁপছিল। রিমির একটা বদভ্যাস আছে, অত্যাধিক খুশি হলে তার শরীর কাঁপে। যাই হোক, এটাই ছিল আমার জীবন কাহিনী, ভয়াবহ ফ্ল্যাশব্যাক, যেখানে অনেকটা নাটকীয়ভাবে রিমির সাথে আমার বিয়ে হয়। যাক সে কথা, এবার গল্পে আসা যাক। অতীতের কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। হঠাৎ বুকের উপর ভারী কিছু অনুভব করলাম। আমার কাঁচা ঘুম ভেঙে গেল। মিটমিট করে চোখ মেলে দেখি রিমি কোলবালিশ সরিয়ে আমার বুকের উপর শোয়ার চেষ্টা করছে। আমি রিমিকে ধাক্কা দিয়ে আমার বুক থেকে সরিয়ে দিলাম। তারপর দাঁত কিরমির করে বললাম, তোকে না বলেছি আমার কাছে আসবি না? আমি তোর বুকে মাথা রেখে ঘুমাবো, আমাকে ঘুমাতে দে। জোর গলায় বলল রিমি। তার সাহস দেখে অবাক হলাম বই কি, কেমন অধিকার খাটাচ্ছে আমার উপর। আমি ধমকের স্বরে বললাম, মগের মূল্য পেয়েছিস নাকি? ভুলেও আমার কাছে আসার চেষ্টা করবি না। 100 বার যাবো, কি করবি তুই? মেরে ভর্তা বানাবো, আমাকে রাগাস না। মার, যত খুশি মার, তবুও আমি তোর কাছেই থাকবো। বলে রিমি আমার কাছে আরও চেপে এলো। আমি বিরক্ত নিয়ে বললাম, তুই এমন কেন বলতো? কেমন? একদম অসহ্য একটা মেয়ে। আগে তো এমন ছিলি না, তাহলে এখন কেন এমন করছিস? কারণ এখন তুই আমার স্বামী, তোর উপর আমার অধিকার আছে। বারবার স্বামী স্বামী করবি না, আমার ভালো লাগে না। আর আমি তোকে স্ত্রীর অধিকার দেইনি, তাই আমার থেকে দূরে দূরে থাকবি। পারবো না। আচ্ছা, এসব ঝগড়াঝাটি এখন বাদ দে, চল ছাদে যাই। এখন ছাদে যাব? পাগল হয়ে গেছিস নাকি? এত রাতে ছাদে গিয়ে কি করব? দুজনে পাশাপাশি বসে চাঁদের আলোয় গল্প করব। জানিস, এটা আমার অনেক দিনের ইচ্ছা। প্লিজ আমার ইচ্ছেটা একটু পূরণ কর। পারবো না, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। একদিন না ঘুমালে কিচ্ছু হবে না, চল আমার সাথে। কথাটা বলেই রিমি আমার হাত ধরে টানতে টানতে বিছানা থেকে নামালো। আমি যাব না, তবুও রিমি আমাকে জোর করে নিয়ে যাবে। আমি দাঁতে দাঁত চেপে বললাম, রিমি ছাড়, আমার ভালো লাগছে না। ছাদে চল, ভালো লাগবে। না হলে আমার স্পেশাল আদর দিয়ে মন চাঙ্গা করে দেব। আমি ঠাস করে রিমির গালে চড় মারলাম। সেটাও আবার যেন তেন চড় না, শরীরের সর্বশক্তি দিয়ে চড় মেরেছি। কেন যেন রাগটাকে আর কন্ট্রোল করতে পারছিলাম না। মাঝরাতে রিমির এসব অত্যাচার সহ্য হচ্ছিল না, তাই রাগের মাথায় চড় মেরেছি। এদিকে আমার হাতে চড় খেয়ে রিমি আমার দিকে অবাক চোখে তাকিয়ে রইল। আমি সেদিকে পাত্তা না দিয়ে বাজঘাই গলায় বললাম, সমস্যা কি তোর? বলেছি না আমার উপর অধিকার খাটাতে আসবি না। শোন, তোর সাথে আমার বিয়েটা জাস্ট একটা কোইন্সিডেন্স। এটাও ভাবতে পারিস আমি তোকে দয়া করে বিয়ে করেছি, তাই বিয়েটাকে এতটা সিরিয়াসলি নিবি না। আমি তোকে কোনো দিনই আমার বউ হিসেবে মানতে পারবো না। স্ত্রীর অধিকার দেওয়া তো দূরের কথা, আমার মনে শুধু একজনেরই বসবাস, সেটা হলো আফিফা। তাই ভালো হবে আমার থেকে দূরে দূরে থাকবি। এক নিঃশ্বাসে কথাগুলো বলে আমি থামলাম। রিমি এখনও আমার হাত ধরে আছে। আমি রিমির থেকে হাত ছাড়িয়ে ফ্লোরে চাদর বিছালাম ঘুমানোর জন্য। সোফায় ঘুমাতে চেয়েছিলাম, কিন্তু সোফার উপর পাহাড় সমান উঁচু গিফটের বক্স। বিয়েতে সবার থেকে যতগুলো গিফট পেয়েছি সবগুলো সোফার উপর রাখা, তাই বাধ্য হয়ে ফ্লোরে ঘুমাতে হচ্ছে। এদিকে রিমিকে চড় মারাতে সে একটু কাঁদেনি, কিন্তু আমার কথাগুলো শুনে সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। তারপর আমি যখন ফ্লোরে চাদর বিছালাম তখন রিমির কান্নার বেগ আরও বেড়ে গেল। রিমি কাঁদতে কাঁদতে নাক টেনে বলল, তুই ফ্লোরে ঘুমাবি? তোর সাথে ঘুমালে আমাকে বিরক্ত করে মারবি। ঠিক আছে, আর বিরক্ত করবো না। প্লিজ বিছানায়, সব কিছুর জন্য সরি। না, আমি এখানেই ঠিক আছি।
আর তোর কিছু করার থাকলে করে নে, বাবাকে ডাকলে ডাক, দেখি সেই আবার কিছু করতে পারে কি না। কথাটা বলে আমি ফ্লোরে শুয়ে পড়লাম। রিমিকে আর কিছু বলার সুযোগ দিলাম না। রিমি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বিছানায় গিয়ে বসলো। আমি রিমির দিকে একবার আর চোখে তাকিয়ে উল্টো দিকে মুখ ঘুরিয়ে ঘুমানোর চেষ্টা করলাম। আজে বাজে কথা চিন্তা করতে করতে কখন যে ঘুমের দেশে হারিয়ে গেছি খেয়াল নেই। সকালবেলা বুকের ডান পাশে প্রচণ্ড ব্যথার কারণে ঘুম ভেঙে গেল। আমি ঘুম ঘুম চোখে চোখ মেলে তাকাতেই হাজার ভুলতে শখ খেলাম। দেখি রিমি আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে শুয়ে আছে। ওর শরীরে ব্লাউজ আর পেটিকোট ছাড়া কিচ্ছুই নেই। আমি আরও অবাক হলাম যখন দেখলাম আমার শরীরেও কোনো কাপড় নেই, শুধু একটা শর্ট প্যান্ট পরে আছে। আর আমাদের দুজনের শরীর চাদর দিয়ে ঢাকা। আমার রিমির উপর প্রচণ্ড রাগ উঠল। মেয়েটার লাজ লজ্জা বলতে কিচ্ছু নেই। কাল রাতে ওকে এত কথা শোনালাম, গায়ে হাতও উঠালাম, তবু ওর শিক্ষা হলো না। আগের মতোই শয়তান আছে। আমি রিমিকে আমার বুকের ওপর থেকে সরাতে যাব, হঠাৎ ওর গালের দিকে চোখ পড়ল। রিমির ডান গালটা কালচে হয়ে আছে, গালে 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট। কাল রাতে চরটা বেশ জোরেই মেরেছিলাম। এত জোরে চর মারাটা ঠিক হয়নি। আমার কেন জানি রিমির জন্য একটু কষ্ট হলো, কিন্তু সেটা কেন বুঝতে পারলাম না। আমি রিমির গালে আলতো করে হাত রাখলাম। রিমি উহ উহ করতে করতে আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। ঘুমের ঘোরে জড়ানো গলায় বলল, এত নড়াচড়া করছিস কেন? শান্তিতে একটু ঘুমাতে দে। রিমির কথা শুনে মনে মনে বললাম, আমার ঘুম হারাম করে কি শান্তিতেই না ঘুমাচ্ছে ব্যক্তিটা। মাত্র একদিনই আমার জীবন নরক বানিয়ে ফেলেছে। জানি না ভবিষ্যতে আরো কি কি করবে। এসব ভেবে বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। রিমিকে ডাকতে গিয়েও থেমে গেলাম। রিমি জেগে গেলে হয়তো সকাল সকাল উল্টাপাল্টা কিছু একটা করে বসবে। আর সকাল সকাল রিমির সাথে ঝগড়া করার কোনো ইচ্ছে নেই। আমি কিছু সময় চুপ থেকে আস্তে করে রিমিকে আমার বুকের ওপর থেকে সারালাম। তারপর নিঃশব্দে রিমির পাশ থেকে উঠে লুঙ্গি পরে বাথরুমে গেলাম। বাথরুম থেকে বেরিয়ে লুঙ্গি ছেড়ে প্যান্ট পরবো, কিন্তু প্যান্ট খুঁজে পাচ্ছি না। গতকাল যে প্যান্টটা পরেছিলাম তা রিমির মাথার কাছে পড়ে আছে। আমি প্যান্টটা আনার জন্য রিমির মাথার কাছে একটু আগাতেই রিমি আচমকা আমার লুঙ্গি ধরে টান মারে। আমি তাল সামলাতে না পেরে হুড়মুড় করে রিমির ওপর পড়ে যাই। রিমিও সুযোগ পেয়ে আমাকে বুকের মাঝে চেপে ধরে। আমার মাথায় আলতো করে হাত বুলিয়ে কানের কাছে মুখ এনে কুট্টুস করে কামড় মারে। তারপর ফিস ফিস করে ন্যাকামো গলায় বলে, ওগো আমার প্রাণের স্বামী, সকাল সকাল আমাকে ফেলে কোথায় যাওয়া হচ্ছে? আমি রিমির বুকের মাঝ থেকে মাথা তুলে চোখ গরম করে তাকালাম। রিমি প্রেমময় দৃষ্টিতে আমাকে দেখছে। আমি বিরক্ত গলায় বললাম, ছাড় আমাকে, কাজ আছে। সকাল সকাল আবার কিসের কাজ? ব্যায়াম করতে যাব। আমার সাথে ব্যায়াম কর না, আমাকে কোলে নিয়ে ওঠানামা কর, তাহলে তো তোর হাতের বল বাড়বে। চাইলে ওসবও করতে পারিস। বিজ্ঞান বলে সকালবেলা বউয়ের সাথে ওসব করলে স্বাস্থ্য ভালো থাকে। তাছাড়া ওসব করলে একসাথে তোর শরীরে ব্যায়াম হয়ে যাবে, পাশাপাশি আমারও ব্যায়াম হবে। এক নিঃশ্বাসে এসব বলে রিমি লজ্জা মাখা হাসি দিল। রিমির ওসব দ্বারা কি বুঝিয়েছে তা বুঝতে বাকি নেই আমার। ওর এসব কথা শুনে আমার কান দিয়ে ধোঁয়া বেরোবোর মতো অবস্থা। কতটা লজ্জাহীন হলে একটা মানুষ এসব কথা বলে তা আমার ধারণার বাহিরে। আমি নাক কুচকে বললাম, তুই আসলেই একটা বেয়াদব মেয়ে, মুখে খালি বাজে কথা। কই বাজে কথা বললাম? স্বামীর সাথে এসব বলে স্বাভাবিক। ফাজিল কোথাকার। আমি তাগাদা দিয়ে রিমির উপর থেকে উঠে গেলাম, কিন্তু রিমি আবার আমার লুঙ্গি টেনে ধরল। আমি রাগে গজগজ করে বললাম, লুঙ্গি ছাড়। তোর লজ্জা না থাকলেও আমার লজ্জা আছে। তোর আবার কিসের লজ্জা? আমি তো গতকাল রাতে তোর সব দেখে ফেলেছি। তোর জিনিসটা খুব সুন্দর, আমার পছন্দ হয়েছে। এবার আমি টাসকি খেলাম, কেমন বচ্চাত মেরে বাবা। আমি চোখ কপালে তুলে বললাম, তুই জীবনেও ভালো হবি না। আমার ভালো হওয়ার দরকার নেই। রিমি কথার মধ্যে আবার লুঙ্গি ধরে হ্যাঁচকা টান দিল। আমি এবারও তাল সামলাতে না পেরে রিমির উপর গিয়ে পড়লাম। তবে এবার রিমির বুকে নয়। আমার মুখ সোজা গিয়ে রিমির মুখের কাছে গেল। রিমি বেশি সময় নিল না, 1 সেকেন্ডেরও কম সময়ে রিমি আমার ঠোঁটের সাথে ও ঠোঁট মিলিয়ে দিল। অনেকটা জোর করেই আমার সাথে অন্তরঙ্গ হতে চাইল। আমিও কেন জানি হার মানলাম রিমির কাছে। হাজার হলেও মেয়ে মানুষের ছোঁয়া তো উপেক্ষা করা কঠিন। একটু পর রিমি নিজ থেকে আমাকে ছেড়ে দিল। মুচকি হেসে বলল, সকালের কোটা পূরণ হলো, ব্যায়াম করে এলে বাকিটা করব। আমি কিছু না বলে লুঙ্গি পাল্টে প্যান্ট পরলাম। তারপর রুম থেকে বেরোতে যাব, এমন সময় রিমি বলল, তাড়াতাড়ি বাড়ি ফিরে গোসল করে নিস। কাল রাতে আমাদের মাঝে যা হলো
গোসল করা ফরজ হয়ে গেছে। কাল রাতে আবার আমাদের মাঝে কি হয়েছে? যা দুষ্টু, ওসব কথা মুখে বলা যায়, আমার লজ্জা করে না বুঝি? আমি রিমির কথা গায়ে মাখলাম না। ওর সব বাজে বাজে কথা শোনার সময় নেই। এমনিতেই মাথায় হাজারটা চিন্তা। বাড়িতে আমি ছাড়া কেউ এখনো ঘুম থেকে ওঠেনি। আসলে বিয়ে উপলক্ষে এই কয়দিন কারোরই ভালোভাবে ঘুম হয়নি, তাই সবাই বেঘরে ঘুমাচ্ছে। জায়গার অভাবে অনেক আত্মীয় স্বজন আবার ফ্লোরেই বিছানা পেতে ঘুমিয়ে পড়েছে। আমি কাউকে কিছু না জানিয়ে চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, যাতে রিমির থেকে দূরে থাকা যায়। ওর সাথে থাকলে আমি দম বন্ধ হয়ে মারা যাব, নয়তো পাগল হয়ে যাব। তাছাড়া আফিফার সাথে একবার দেখা করতে হবে। মনটা ভীষণ খারাপ। আফিফার সাথে কিছুক্ষণ সময় কাটালে হয়তো মনটা ভালো হবে। আমি ৭-৫ না ভেবে আফিফাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সকাল সকাল কোনো রিকশার দেখা পাচ্ছিলাম না। এই হেঁটেই যেতে লাগলাম। প্রায় ঘন্টাখানেক সময় লাগলো আফিফাদের বাড়ি পৌঁছাতে। ২-৩ বার কলিং বেল বাজানোর পর খালামণি দরজা খুলল। আমাকে দেখা মাত্রই খালামণির মুখের নকশা বদলে গেল। মুখখানা পোড়া ভাতের মতো বানিয়ে গম্ভীরভাবে আমার দিকে তাকিয়ে রইল। আমি সেদিকে ভ্রুক্ষেপ না দিয়ে হাসি মুখে বললাম, কেমন আছো খালামণি? আমার কথার প্রত্যুত্তরে খালামণি কিছু বলল না। আমিও খালামণির জবাবের আশা না করে আবার বললাম, আফিফা কোথায় খালামণি? আফিফাকে কি দরকার? তুই ওর জীবনটা তো শেষ করে দিলি, তাহলে এখন আবার ওর কাছে এসেছিস কেন? আমি খালামণির কথার আগা মাথা কিছুই বুঝলাম না। শুধু চোখ মুখ চোখা করে একভাবে তাকিয়ে রইলাম। খালামণি আবার বলল, কি ভেবেছিস আমি কিছু জানি না? আফিফা আমাকে গতকাল রাতেই সব বলেছে। আরে তুই যদি আফিফাকে ভালোই বাসিস তাহলে রিমিকে বিয়ে করলি কেন? আমি রিমিকে বিয়ে করতে চাইনি খালামণি। সবাই আমাকে জোর করে বিয়ে দিয়েছে। জোর করে বিয়ে দিয়েছে মানে কি? তুই ছোট বাচ্চা নাকি যে তোকে জোর করে বিয়ে দিয়ে দিবি? তাছাড়া তোকে যখন জোর করে বিয়ে দিচ্ছিল আমাকে জানাসনি কেন? তারপর দেখতাম কিভাবে তোর বিয়ে দেয়। শুধু শুধু আমার মেয়ের জীবনটা নষ্ট করলি কেন? জানিস কাল সারা রাত আফিফা কেঁদেছে। মেয়েটা তোকে এত ভালোবাসে আর তুই ওকে কাঁদালি। খালামণি, তুমি আমাকে ভুল বুঝছো। আসলে সবকিছু এত দ্রুত ঘটে গেল যে আমার হাতে কিছুই করার ছিল না। থাক, শাক দিয়ে আর মাছ ঢাকতে হবে না। তুই এখান থেকে চলে যা। বিয়ে যখন করেই ফেলেছিস তাহলে আফিফাকে ভুলে সংসার কর। আফিফাকে ভুলা আমার পক্ষে সম্ভব নয়। আমি ওকে ভালোবাসি, খুব ভালোবাসি। প্লিজ আফিফার সাথে একটাবার দেখা করতে দাও, কান্নার সুরে বললাম আমি। আমার কথা শুনে খালামণি কিছু সময় আমার দিকে তাকিয়ে রইল, তারপর নরম গলায় বলল, ঠিক আছে যা। আমি আর কিছু না বলে তাড়াতাড়ি আফিফার ঘরে গেলাম। আফিফা এখনও ঘুম থেকে ওঠেনি। আমি আফিফার মাথার কাছে গিয়ে বসলাম। মাথায় আলতো করে হাত রাখতেই আফিফার ঘুম ভেঙে গেল। আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল সে। ধরফর করে শোয়া থেকে উঠে বসলো, জড়ানো গলায় বলল, এত সকালে তুমি এখানে কি করছো? তোমাকে দেখতে এসেছি বলে আমি আলতো করে আফিফার কপালে চুমু দিলাম। আমার ছোঁয়া পেয়ে আফিফা খুশি হওয়ার বদলে উল্টো রেগে গেল। মুখটা ছোট বানিয়ে বিরক্ত কণ্ঠে বলল, মজা করছো আমার সাথে? কাল বিয়ে করে এখন আমাকে ভালোবাসা দেখানো হচ্ছে কেন? বাসরাতে রিমি আদর করেনি? এইসব কি বলছো? আরে আমি কাল রাতে রিমির সাথে কিছুই করিনি। থাক, আর মিথ্যে বলতে হবে না। আমি কচি খুকি না যে তোমার মিষ্টি মিষ্টি কথায় সব ভুলে যাব। কথাটা বলে আফিফা ছোট বাচ্চাদের মতো গাল ফুলিয়ে বসে রইল। আমি সামান্য হাসলাম। বুঝতে পারলাম আফিফা আমার উপর অভিমান করে কথাগুলো বলেছে। আমি আফিফাকে টেনে আমার বুকের মাঝে নিলাম, কপালে গভীর চুমু দিয়ে বললাম, আরে পাগলি মেয়ে, আমি শুধু তোমারই আছি। আমার বাসর হলে সেটা তোমার সাথেই হবে। আফিফা কোনো কথা না বলে চুপটি করে আমার বুকের মাঝে শুয়ে রইল। মিনিট দুয়েক পরে কচ্ছপের মতো মাথা বের করে শান্ত গলায় বলল, সত্যি তুমি রিমির সাথে কিছু করনি তো? কিচ্ছু করিনি, তোমার কসম। আমার কথা শুনে আফিফার ঠোঁটের কোণে এবার মিষ্টি হাসির আভা ফুটে উঠল। সকালে হালকা রোদের আলো কাঁচের জানালা ভেদ করে আফিফার মুখে এসে পড়ছে, যার ফলে আফিফার হাসিটাকে আরো মোহনীয় লাগছে। একদম হৃদয়ে ঘায়েল করা হাসি। আমি অপলক নয়নে আফিফার হাসিটা দেখতে লাগলাম। হঠাৎ খালামণি ঘরে প্রবেশ করলো। আমি তড়িঘড়ি করে আফিফাকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালাম। খালামণি আমার সামনে এসে গম্ভীর গলায় বলল, তুই কি সত্যি আফিফাকে ভালোবাসিস? খালামণি, অনেক ভালোবাসি, নিজের থেকেও বেশি।
আফিফাকে বিয়ে করতে চাস? যদি তুমি রাজি থাকো। ঠিক আছে, আমি রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্তটা পূরণ করতে পারলেই আফিফার সাথে তোর বিয়ে দিব। খালামণির কথা শুনে আমার মনে লাড্ডু ফুটে উঠল। ভাবিনি খালামণি এত সহজে রাজি হয়ে যাবে। আমি তাগাদা দিয়ে বললাম, কি শর্ত বলো? আমি তোমার সব শর্ত মানতে রাজি। রিমিকে ডিভোর্স দিতে হবে। কি? রিমিকে ডিভোর্স দিতে হবে? চমকে উঠলাম আমি। খালামণি এমন কঠিন শর্ত দিবে কল্পনাও করতে পারিনি। চোখ কপালে তুলে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলাম। খালামণি ওনার মিষ্টি জর্দা দিয়ে পান খাওয়া দাঁত বের করে হাসি মুখে বলল, ডিভোর্স দিতে হবে। তুই কি ভেবেছিলি আমার মেয়ে সতীনের ঘর করবে? শোন, আমার মেয়ে অতটাও ফেলনা না। শুধু তোকে ভালোবাসি বলে এত কিছুর পরও আমি বিয়েতে রাজি হচ্ছি। আমি তোকে 3 মাস সময় দিলাম। এই 3 মাসে তুই কি করবি আমি জানি না, কিন্তু রিমির সাথে ডিভোর্সটা যেন হয়। না হলে 4র্থ মাসে আফিফার বিয়ে অন্য জায়গায় দিয়ে দিব। তখন আফিফার ছেলে মেয়ের মামা হওয়ার জন্য তৈরি থাকিস। এক নাগারে কথাগুলো খালামণি বলে চলে গেল। আমি কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে থেকে ধপ করে বসে পড়লাম। খালামণি আমাকে কি শর্ত দিয়ে গেল? আমি এই শর্ত পূরণ করব কিভাবে? রিমির কাছে ডিভোর্স চাইলে তো বাড়ির লোকজন আমাকে মেরে ফেলবে। আবার ডিভোর্স না হলে আফিফার সাথে আমার বিয়ে হবে না। আমি এখন কি করব বুঝতে পারছি না। মাথায় হাত দিয়ে চুপচাপ বসে রইলাম। এমন সময় আফিফা আমার কাঁধে হাত রাখলো। আমার মাথায় আলতো করে হাত বুলিয়ে বলল, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি তোমার পাশে আছি। তুমি শুধু রিমিকে তাড়াতাড়ি ডিভোর্স দাও। আমি কিচ্ছু বললাম না। আসলে পরিস্থিতি এমন তৈরি হয়েছে যে মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। আমার চুপ থাকা দেখে আফিফা আবার বলল, রিমিকে ডিভোর্স দিতে পারবে তো? চেষ্টা করব। চেষ্টা না, তোমাকে পারতেই হবে, না হলে আমাকে হারাবে। খবরদার এমন কথা মুখে আনবে না। যেভাবেই হোক আমি রিমিকে ডিভোর্স দেব। কথাটা বলে আমি চলে আসতে লাগলাম। পেছন থেকে আফিফা আমাকে ডাক দিল, কোথায় যাচ্ছ? একটু কাজ আছে, যেতে হবে। কিছু খেয়ে যাও। দেখে তো মনে হচ্ছে সকালে কিছু খাওনি। খিদে নেই বলে আমি আফিফাদের বাড়ি থেকে চলে আসলাম। রাস্তা দিয়ে হাঁটছি আর চিন্তা করছি এখন কি করব। ভাবলাম বন্ধুদের সাথে একবার দেখা করে আসি। এই বিপদের সময় একমাত্র তারাই আমাকে সাহায্য করতে পারবে। আমি হাঁটতে হাঁটতে বিলের ধারে গেলাম। ঘড়িতে তখন প্রায় 10টা বাজে। আমার সব বন্ধুরা বিলের ধারে বসে আড্ডা দিচ্ছে। সবাই কি নিয়ে যেন গল্প করছে আর হাসাহাসি করছে। আমি তাদের কাছে এগিয়ে গেলাম। আমাকে দেখা মাত্রই সবাই চুপ হয়ে গেল। আমি শামীমের পাশে বসতে বসতে বললাম, ব্যাপার কী রে, কী নিয়ে এত হাসাহাসি করছিলি? আমার কথার উত্তর না দিয়ে শামীম আমার পেটে গুঁতো মেরে বলল, আমাদের কথা বাদ দে, তোর খবর বল। সিংহ তো এত জলদি গুহা থেকে বেরিয়ে এলো যে? আমরা তো ভেবেছিলাম আগামী 10 দিন তোর কোনো দেখা সাক্ষাৎ পাবো না। কেন? আরে নতুন বিয়ে করেছিস, তাই ভেবেছিলাম সারাদিন বউয়ের আসল ধরে বসে থাকবি, বউয়ের সাথে রোম্যান্স করবি, আরও কত কি। কিন্তু তুই এসব না করে আমাদের কাছে এসেছিস। দরকার আছে তাই এসেছি। আর এসব ফালতু আলাপ বন্ধ করতো, আমার ভালো লাগছে না। কেন, কি হয়েছে? অনেক কিছু, দাঁড়া বলছি। আগে একটা সিগারেট দে তো, মাথা খুব ব্যথা করছে। কাল সারা রাত একটুকুও ঘুম হয়নি। কি বললি তোরা? আমি আর কিছু না বলে সিগারেটে আগুন ধরালাম। তারপর সিগারেটে লম্বা টান দিয়ে আকাশের দিকে ধোঁয়া উড়াতে লাগলাম। আর বন্ধুরা আমার দিকে তাকিয়ে রইল। এভাবে কিছুক্ষণ নীরবতার পর নাইম বলল, শাহিন, তোর কি কোনো কারণে মন খারাপ? হুম। কিসের জন্য মন খারাপ? রিমি কি কাল রাতে বিড়াল মারতে দেয়নি? নাইমের কথা শুনে আমি রাগী চোখে ওর দিকে তাকালাম। নাইম শয়তানি একটা হাসি দিল। ওর সাথে বাকি বন্ধুরাও তাল মেলালো। নাইম আমার হাতে চিমটি কেটে দুষ্ট হাসি দিয়ে বলল, দোস্ত, কাল রাতে কতক্ষণ বিড়াল মেরেছিস? ফাইজলামি হচ্ছে আমার সাথে? দেখ, মন মেজাজ কিন্তু ভালো নেই, বিরক্ত করিস না। কেন রে, কি হয়েছে? রিমিকে আদর করতে দেয়নি নাকি? ধুর, তখন থেকে শুধু এক কথায় আটকে আছিস। শোন, রিমির সাথে আমার কিছুই হয়নি। আমরা কাল আলাদা বিছানায় ঘুমিয়েছি। কারণ রিমিকে বউ হিসেবে মানা আমার পক্ষে সম্ভব না।
আমি আফিফাকে ভালোবাসি। আফিফাকে ভালোবাসিস? কোন আফিফা? তোর খালাতো বোন? হুম। তুই যে আফিফাকে ভালোবাসিস কখনো তো বলিসনি। আরে আফিফাদের সাথে আমাদের সম্পর্ক ভালো না, তাই কাউকে কিচ্ছু বলিনি। বুঝলাম। তোরা আমাকে একটা হেল্প করতে পারবি? আমি রিমির সাথে থাকতে চাই না। তোরা তো জানিস আমাদের বিয়েটা জোরপূর্বক দেয়া হয়েছে। তাছাড়া আমি আফিফাকে ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই। তাই তোরা যদি কিছু একটা করে আমার আর রিমির ডিভোর্সের ব্যবস্থা করতি তাহলে খুব উপকার হতো। আমার কথা শুনে সবাই চোখ বড় বড় করে তাকালো। প্রচণ্ড অবাক হয়েছে সবাই। অবাক হওয়ারই কথা। গতকাল বিয়ে করে আজকে ডিভোর্সের কথা বললে যে কেউ অবাক হবে। আমার বন্ধু শামীম আমার মাথায় জোরে চাটা মেরে বলল, শালা পাগল হয়ে গেছিস নাকি? মাথা ঠিক আছে তোর? আমি ঠিকই বলছি, প্লিজ আমার এই উপকারটুকু কর। প্রশ্নই আসে না। দেখ শাহিন, আগে যা হওয়ার হয়েছে সব ভুলে যা, রিমির সাথে সংসার কর। রিমি খুব ভালো মেয়ে, তোকে খুব সুখে রাখবে। আমি তো বললাম রিমির সাথে থাকা আমার পক্ষে সম্ভব না, তারপরও কেন এসব বলছিস? প্লিজ জ্ঞান দিস না। তোরা আমাকে হেল্প করবি কিনা সেটা বল। কেন পারবি না? তোরা তো আমার বন্ধু, আর বন্ধু হয়ে আরেক বন্ধুকে হেল্প করবি না? আজব তো, রিমির কষ্ট তোদের চোখে পড়ছে আর আমার কষ্ট চোখে পড়ছে না। মাত্র একদিন হয়েছে রিমির সাথে বিয়ে হয়েছে, তাতেই আমার অবস্থা দেখ। পুরো পাগল হয়ে গেছি আমি। কাল সারা রাত আমার উপর দিয়ে ঝড় বয়ে গেছে। মুখ বুঝে রিমির অত্যাচার সহ্য করেছি, সেসব তোদের চোখে পড়বে না। তোরা আছিস রিমির কষ্ট নিয়ে। হুট করে রিমির প্রতি এত দরদ উতলে পড়ছে কেন? কারণ রিমি আমাদের বোন। মায়ের পেটের বোন না হলেও আমরা সবাই তাকে বোন মানি। তুই আমাদের জন্য কিছু না করলেও রিমি আমাদের জন্য অনেক কিছু করেছে। কিছুদিন আগে যখন বৃষ্টিকে নিয়ে পালিয়ে এলাম, বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিল। তোর কাছে হেল্প চাইলে ভয়ে তুই মুখ ফিরিয়ে নিলি, কিন্তু রিমিকে বলার পর সে আমাকে তার মামা বাড়িতে থাকতে দিল। রিমির মামার কোম্পানিতে পার্ট টাইম একটা জবেরও ব্যবস্থা করে দিল। এখন আমি আর বৃষ্টি অনেক সুখে আছি। এসব শুধু রিমির জন্য হয়েছে। হ্যাঁ রে, ঠিকই বলেছিস। রিমির কাছে যখনই আমরা হেল্প দিয়েছি তখনই সে হেল্প করেছে। রিমিকে কষ্ট দেওয়া ঠিক হবে না। আর শাহিন, রিমির মতো মেয়েকে বউ হিসেবে পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি তোর জায়গায় থাকলে রিমিকে মাথায় তুলে রাখতাম। আমি বন্ধুদের এসব কথা শুনে অবাক হয়ে গেলাম। এরা সবাই তো দেখছি রিমির পাগলা ভক্ত। এদের কাছে অত সহজে হেল্প পাওয়া যাবে না। আমি শামীমকে কিছু বলতে যাব, হঠাৎ নাইমের ফোন বেজে উঠল। নাইম ফোন রিসিভ করে কানে ধরে হুঁ হাঁ করতে লাগলো। ফোনের ওপাশ থেকে কি বলছে শোনা যাচ্ছে না। একটু পর আমার দিকে ফোনটা বাড়িয়ে দিয়ে বলল, ধর, কথা বল। কে ফোন করেছে? নিজেই দেখে নে, আজ তোর কপালে শনি আছে। আমি ফোন হাতে নিয়ে কানে ধরতেই ফোনের বিপরীত পাশ থেকে রিমির বাঁচখাই গলার আওয়াজ কানে এলো। কান ঝনঝনিয়ে উঠল আমার। তার সুরেলা গলা হঠাৎ করলার মতো তিতা হয়ে গেছে। আমি কিছু বলার আগেই আবার রিমির কর্কশ গলার আওয়াজ কানে এলো। রিমি এবার আগের চেয়ে আরও এক ভলিউম উঁচু আওয়াজে বলল, এই কুত্তা, কোথায় রে তুই? বিরক্তির ঠেলায় আমার কপাল কুঁচকে গেল। এই মেয়েটা কি আমাকে একটু শান্তিতে থাকতে দেবে না? বাড়িতে তো বিরক্ত করেই, আবার বাইরে এলেও জ্বালিয়ে মারে। আমি দীর্ঘশ্বাস ফেলে বিরস গলায় বললাম, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, কিছু বলার থাকলে তাড়াতাড়ি বলো। তোকে না বললাম জলদি বাড়ি ফিরবি, তা না করে এই গাধাগুলোর সাথে কি করছিস? হ্যাঁ, আমার বুঝি তোকে নিয়ে টেনশন হয় না? আচ্ছা, কিসের টেনশন রে? আমি কি ছোট বাচ্চা নাকি যে আমাকে নিয়ে টেনশন করতে হবে? ছোট বাচ্চাই যে তুই আমার গুলুমুলু পিচ্ছি বল। ধুর, ফালতু কথা বন্ধ কর তো, আমার রাগ উঠছে খুব। কিন্তু আমার খুব ভালো লাগছে। আর তোকে সকাল থেকে এতবার ফোন দিচ্ছি, ধরছিস না কেন? ফোন সাইলেন্ট করা, টের পাইনি। আর কিছু বলার আছে? তাড়াতাড়ি আয়, সকালে তো কিছু না খেয়ে বেরিয়ে পড়েছিস, এখন তো প্রায় দুপুর এলো। তাড়াতাড়ি বাড়ি আয়, আমি তোর জন্য খাবার নিয়ে বসে আছি। আমি কি তোকে খাবার নিয়ে বসে থাকতে বলেছি? না। তাহলে আমার খাবার নিয়ে বসে আছিস কেন? এটা তো নতুন কিছু না, এর আগেও তো আমি তোর জন্য খাবার নিয়ে অপেক্ষা করেছি, তোকে নিজে হাতে খাইয়ে তুলে দিয়েছি। আগের কথা ভুলে যা, এখন থেকে তুই আর আমি আলাদা। আর প্লিজ এসব ন্যাকামি বন্ধ কর, এসব দেখলে আমার মাথায় রক্ত উঠে যায়।
এসব তোর কাছে ন্যাকামি মনে হচ্ছে? আমি ভালোবেসে তোর জন্য খাবার নিয়ে বসে আছি আর তুই বলছিস আমি ন্যাকামি করছি? তা নয় তো কি, তোর ভালোবাসা আমার কাছে সস্তা ন্যাকামি ছাড়া আর কিচ্ছু না। আজ আমার ভালোবাসাকে তোর ন্যাকাই মনে হচ্ছে, তাই না? দেখিস একদিন এসব সস্তা ন্যাকামির জন্যই তুই কাঁদবি। আমি কাঁদবো? হাউ ফানি। শোন, তুই মরে গেলেও তোর জন্য আমার এক ফোঁটা চোখের পানি বের হবে না। কথাটা বলে আমি থেমে গেলাম। রাগের মাথায় এটা কি বলে ফেললাম? কথাটা বলা আমার মোটেও ঠিক হয়নি। আমার ইগো এর জন্য সরিও বলতে পারছি না। এদিকে আমার কথা শুনে রিমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। ভাঙা গলায় করুণ সুরে বলল, আমি মরলে তুই খুব খুশি হবি, তাই না? কথাটা বলতে একবার তোর মুখে বাঁধলো না? আমি ফোন কানে ধরে চুপ করে রইলাম। রিমির কথার প্রত্যুত্তরে কিচ্ছু বললাম না। রিমি আবার বলল, কথা বলছিস না কেন? তুই এত পাশান কেন? হ্যাঁ, আমি এমনই। ফোন রাখ এখন। রাখবো না। আগে বল তুই কখন বাড়ি ফিরবি? যাবো না বাড়ি। কিছু বলার থাকলে, আচ্ছা কিছু করার থাকলে করে নে। আর হ্যাঁ, খবরদার ফোন দিয়ে জ্বালাতন করবি না, নইলে ফোনের ভেতর ঢুকে পিটাবো। কথাটা বলে আমি ফোন কেটে দিলাম। তারপর নাইমকে ফোনটা দেওয়ার জন্য ওর দিকে তাকাতেই দেখলাম নাইম সহ সবাই আমার দিকে রাগি লুক নিয়ে তাকিয়ে আছে। মনে হচ্ছে সবাই আমাকে কাঁচা চিবিয়ে খাবে। আমি ভয়ে লম্বা ঢোক গিললাম। তারপর মিনমিন স্বরে বললাম, কি ব্যাপার, তোরা আমার দিকে এইভাবে তাকিয়ে আছিস কেন? তুই রিমির সাথে এইভাবে কথা বলি কেন? আমার ইচ্ছা। তোদের এত সমস্যা কিসের? দেখ শাহিন, তোকে আমরা শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, রিমির সাথে একদম খারাপ ব্যবহার করবি না। 100 বার করব। আমার বউয়ের সাথে আমি যেমন ইচ্ছা তেমন ব্যবহার করব। তোরা আমাদের মাঝে নাক গলানোর খিরে? তোদের এত জ্বলছে কেন? আমাদের কেন জ্বলছে সেটা তুই ভালো করে জানিস, তাই খবরদার রিমির সাথে খারাপ ব্যবহার করবি না। রিমি আমাদের বোন, ওকে কষ্ট দিলে পরিণাম কিন্তু ভালো হবে না, বলে দিলাম। নাইমের কথা শেষ হতেই বাকি বন্ধুরাও তার কথায় সায় দিল। আমার একটু খারাপ লাগলো অবশ্য। একটা মেয়ের জন্য বন্ধুরা আমাকে রীতিমতো অপমান করছে। বন্ধু মহলে আমি হলাম সবার লিডার। আমি যা সিদ্ধান্ত নিই সবাই তাই মানে, অথচ আজ সবাই আমার বিরুদ্ধে। আমি মুখ ভার করে বললাম, পরিণাম ভালো হবে না মানে কি? কি করবি তোরা? আমাকে মারবি? দরকার হলে তাই করব। তাই নাকি? টাচ করে দেখা খালি। শোন, এসব ভাইগিরি অন্য কাউকে গিয়ে দেখা। আমি তোদের ভয় পাই না। আর রইল বাকি রিমির কথা, আমি তোদের আদরের বোনের এমন অবস্থা করব যে সে কেঁদে কুল পাবে না। ওকে কষ্ট দিয়ে দিয়ে মেরে ফেলবো। দেখি তোরা কি করতে পারিস। আমার কথা শুনে সবাই আমার দিকে কিছুক্ষণ একভাবে তাকিয়ে রইল। তারপর সবাই আমার উপর ঝাঁপিয়ে পড়ল। যে যেভাবে পারছে আমাকে মারছে। আমি একা ওদের সাথে পেরে উঠলাম না। বন্ধুরা আমাকে কয়েকটা কিল ঘুষি মারার পর পরিস্থিতি স্বাভাবিক হলো। মায়ের খেয়ে আমি কিছুক্ষণ ঝিম মেরে বসে রইলাম। যদিও সবাই আমাকে আস্তে আস্তে মেরেছে, তবুও কেন জানি ওদের উপর রাগ উঠল। আমি গম্ভীর গলায় সবার উদ্দেশ্যে বললাম, সামান্য একটা মেয়ের জন্য তোরা আমাকে মারলি? আমার চেয়ে রিমি তোদের কাছে বড় হয়ে গেল? এই তোদের বন্ধুত্ব? দেখ শাহিন, এই বিষয়টাকে অন্যভাবে নিস না। রিমির জায়গায় অন্য কোনো মেয়ে হলে আমরা কিছুই বলতাম না। আসলে রিমির ব্যাপারে আমরা সবাই খুব সেনসিটিভ। ওর সাথে আমাদের অনেক সেন্টিমেন্ট জড়িয়ে আছে, তাই আমরা চাই না রিমি কোনো কষ্ট পাক। এসব কথা শোনার আমার টাইম নেই। রিমি হয়তো তোদের বশীকরণ করেছে, তাই 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 তোরা ওর নামে গুণকীর্তন গাইছিস। কিন্তু আমি তোদের মতো না। তোরা শুধু এটা বল, রিমির সাথে আমার ডিভোর্সের ব্যাপারে হেল্প করবি কি না? আমরা আগেও বলেছি, এখনও বলছি, এই ব্যাপারে আমরা কোনো হেল্প করব না। এটাই তোদের শেষ কথা? হুম। ঠিক আছে, লাগবে না তোদের হেল্প। আমি একাই যা করার করব। কথাটা বলে আমি রাগে কাঁদতে কাঁদতে উঠে দাঁড়ালাম। কাউকে বুঝতে দিলাম না আমি রেগে আছি। চলে আসতে যাব তখন পিছন থেকে শামীম বলল, শাহিন, তুই অনেক বুদ্ধিমান একটা ছেলে, কিন্তু রিমিকে দিবস দিয়ে মূর্খতার পরিচয় দিস না। সারা জীবন আফসোস করতে হবে তোকে। সেটা আমি বুঝে নেব, তোদের না ভাবলেও চলবে। আরেকটা কথা, আমাদের বন্ধুত্ব এখানেই শেষ। তোদের মতো বন্ধু আমার দরকার নেই। গুড বাই। বলে আমি আর সেখানে দাঁড়ালাম না, হন হন করে চলে আসলাম। পেছন থেকে সবাই আমাকে অনেক ডাকলো। আমি শুনেও না শোনার ভান করলাম। যারা বন্ধুর বিপদের সময় পাশে দাঁড়ায় না, তাদের সাথে আর যাই হোক বন্ধুত্ব রাখা যায় না। মনে মনে সবাইকে গালি দিতে দিতে বাজারের ভেতর ঢুকলাম।
ঘড়িতে তাকিয়ে দেখি 1টা বেজে এসেছে। আমি এদিক সেদিক কিছুক্ষণ ঘোরাঘুরির পর দুপুরের খাবারটা হোটেলে সেরে ফেললাম। তারপর আরও কয়েকজন বন্ধুর সাথে দেখা করলাম। তারাও আমাকে কোনো হেল্প করলো না। আসলে তারা কোনো ঝামেলায় জড়াতে চাইছে না। তাছাড়া বিয়ের পরদিনই ডিভোর্স পাওয়াটা অনেক কঠিন ব্যাপার। চাইলেও তো আর সব কিছু হবে না, অনেক ফর্মালিটির ব্যাপার আছে। কিন্তু আমিও হাল ছাড়লাম না। যেভাবেই হোক আমার ডিভোর্স চাই। আমি সারাদিন এদিক ওদিক ঘোরাঘুরি করে কাটিয়ে দিলাম। এর মাঝে রিমি অনেকবার ফোন দিয়েছে, 1000টা মেসেজ করেছে, কিন্তু আমি এড়িয়ে গেছি। ওর কথা মনে হলেই আমার মেজাজ বিগড়ে যায়। যাই হোক, আমি রাতের খাবারটা হোটেলে সেরে 11টার দিকে বাড়ি ফিরলাম। কলিং বেল বাজানোর সাথে সাথে রিমি দরজা খুলে দিল। মনে হয় দরজার পাশেই দাঁড়িয়েছিল। আমি 7-5 না ভেবে ভেতরে ঢুকবো এমন সময় আর চোখে রিমির দিকে তাকালাম। সাথে সাথে থমকে গেলাম আমি। রিমির হাতে ঝাঁটা। রিমি ঝাঁটাটা কাঁধের উপর তুলে ঝড়ের বেগে ছুটে এসে আমার শার্টের কলার চেপে ধরল। বুঝলাম আজ আমার অবস্থা শেষ। আমি কিছু বলার আগেই রিমি ঝনঝনে গলায় বলে উঠল, সারাদিন কোথায় ছিলি? হ্যাঁ, সেই সকাল থেকে তোর পথ চেয়ে বসেছি, কিন্তু তোর কোনো খবর নেই। তোকে কতবার যে ফোন দিয়েছি তার হিসাব নেই। কোথাও ফোন ধরিসনি কেন? আমি রিমির থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু রিমি এমনভাবে আমার শার্টের কলার চেপে ধরেছে যে আমার কলার ছিঁড়ে যাবে, তবুও আমাকে ছাড়বে না। রাগ একেবারে রিমির নাকের ডগায় উঠে এসেছে। আমি মিনমিনে স্বরে বললাম, মানে ফোনটা সাইলেন্ট ছিল, তাছাড়া আমি ব্যস্ত ছিলাম, তাই ফোন ধরতে পারিনি। কি এমন মহৎ কাজ করছিলি যে ব্যস্ত ছিলি? আর সবসময় যদি ফোন সাইলেন্ট করে রাখিস তাহলে ফোন ব্যবহার করিস কেন? সেটা আমার ব্যাপার, তুই আমাকে ছাড়। ছাড়বো না। আগে বল, সারাদিন কোথায় ছিলি? আফিফার সাথে ছিলাম, ওকে নিয়ে ডেটিংয়ে গিয়েছিলাম। হয়েছে এবার? শান্তি পেয়েছিস? আমার কথা শুনে রিমি চোখ কপালে তুলে আমার দিকে তাকালো। আমি আর কিছু বললাম না। রিমির থেকে আমার শার্টের কলার ছাড়িয়ে পাশ কেটে চলে যেতে যাব, কিন্তু রিমি আবার আমার পথ আটকে দাঁড়ালো। নাক মুখ কুচকে রাগী গলায় বলল, কুত্তা ঘরে বউ রেখে অন্য মেয়েকে নিয়ে ডেটিংয়ে যেতে লজ্জা করে না? না, করে না, কাল থেকে আরো বেশি করে। আফিফার কাছে যাব। কুত্তা, আফিফার কাছে গেলে আমি তোকে কাঁচা চিবিয়ে খাবো। যা ইচ্ছে করিস। কথাটা বলে আমি রিমির সামনে থেকে চলে আসলাম। ঘরে এসে ফ্রেশ হলাম, তারপর ফ্লোরে বিছানা করতে লাগলাম। সারাদিন এদিক সেদিক ঘোরাঘুরির কারণে আমি খুব ক্লান্ত। লম্বা একটা ঘুম দিতে হবে। আমি শুতে যাব এমন সময় রিমি ঘরে ঢুকলো। তার হাতে বিরিয়ানির প্লেট, গরম ভাব উঠছে বিরিয়ানি থেকে। রিমি খাবারের প্লেটটা টেবিলের উপর রেখে আমার সামনে এসে দাঁড়ালো। কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে হুঙ্কার দিয়ে বলল, আজকেও ফ্লোরে ঘুমাবি? হুম। দেখ শাইন, প্রতিদিন আমি এসব নাটক সহ্য করব না। কাল তোর জেদের কারণে আমি মেনে নিয়েছিলাম, কিন্তু আজ 1000 চেষ্টা করলেও তুই ফ্লোরে ঘুমাতে পারবি না। আমি কোথায় ঘুমাবো সেটা আমার ইচ্ছা, তুই বাধা দে আর কি। আমি কে মানে? আমি তোর বউ, আর বউকে রেখে ফ্লোরে তুই ঘুমাবি কেন? কারণ তোর চরিত্রের ঠিক নেই। কালকে তোকে এতবার বললাম আমার কাছে আসবি না, কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখি তুই আমাকে জড়িয়ে ধরে আছিস। আর সবচেয়ে বড় কথা, আমাদের দুজনের শরীরেই কাপড় ছিল না। এসব করার মানে কি? হ্যাঁ, তুই কি ভেবেছিস এসব করলে আমি তোকে মেনে নেব? জীবনেও না। আগে নিজের চরিত্র ঠিক কর। খবরদার শাইন, আমার চরিত্র নিয়ে কথা বলবি না। আমার চরিত্র তোর চেয়ে 1000 গুণে ভালো আছে। আমি তোর মতো ঘরের বউ রেখে অন্য মেয়ের সাথে ফুষ্টি নষ্টি করি না। রিমি, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, মুখ সামলে কথা বল। এখন গায়ে লাগছে কেন? আসলে উচিত কথা বলে সবারই গায়ে লাগে। রিমির এসব খোঁচা মারা কথা শুনে আমি কি বলবো ভেবে পাচ্ছি না। রাগে শুধু রাগে ফুঁসতে লাগলাম। রিমি আর কিছু না বলে বিছানা ঠিক করতে লাগলো। রিমি বিছানা ঠিক করতে করতে হঠাৎ একটা বালিশ সজোরে আমার দিকে ছুঁড়ে মারলো। বালিশটা আমার মাথায় এসে লাগলো। আমি রাগে গর্জে উঠলাম। মাঝরাতে আমার সাথে ফাইজলামি শুরু করেছে রিমি, কিন্তু আমি কিছু বললাম না। মাঝরাতে ঝামেলা করার ইচ্ছে নেই। আমি জানি রিমি সুযোগ খুঁজছে ঝগড়া করার জন্য। যাই হোক, রিমি এবার বিছানার উপরে থাকা একটা বালিশকে জোরে জোরে কিল ঘুষি মারতে মারতে বলল, একটা মানুষ এতটা খারাপ হয় কি করে? ঘরে আমার মতো একটা সুন্দরী বউ রেখে পেতনিটার কাছে পড়ে থাকে, ইচ্ছে করছে গাধাটাকে খুন করে ফেলি, খালি আমাকে কষ্ট দেয়। বুঝলাম রিমি এসব আমাকে ইঙ্গিত করে বলছে। আমি এবারও কোনো প্রত্যুত্তর দিলাম না। মুখ ঘুরিয়ে ফ্লোরে শুয়ে রইলাম। রিমি আবার বলতে লাগলো,
ওই পেতনিটার মাঝে এমন কি আছে শুনি, যা আমাদের মাঝে নেই, যা আমার মাঝে নেই? আমি ওর থেকে হাজার গুণে সুন্দরী। আমার বোকা স্বামীটা আমার কদর বুঝলো না। শেষের কথাটা একেবারে আমার কানের কাছে এসে বলল। আমি ঘাবড়ে গেলাম কিছুটা। শোয়া থেকে উঠে চোখ গরম করে বললাম, মাঝরাতে এসব কি শুরু করেছিস? হ্যাঁ, আর হুদাই বালিশটাকে মারছিস কেন? তোকে তো আর মারতে পারবো না, হাজার হলেও তুই আমার স্বামী। তোর গায়ে হাত তুলে আল্লাহ সহ্য করবে না, তাই বেচারা বালিশকে মারছি। সমস্যা নেই, আমাকে মারতে পারিস। তোর সব চ্যাটাং চ্যাটাং কথা শোনার চেয়ে মাইর খাওয়া অনেক ভালো। কথা তো নয়, যেন এক একটা জুতার বাড়ি। আমার কথা শুনে রিমি এবার একটু শান্ত হলো, আমার পাশে এসে বসলো, আদুরে গলায় বলল, আমি তো সবসময় তোর সাথে মিষ্টি মিষ্টি কথা বলতেছি, কিন্তু তুই তো আমার কথা শুনিস না, তাই আমি রেগে গিয়ে উল্টাপাল্টা কথা বলি। ঠিক আছে, আর রাগ করবো না, যা আবার হয়ে গেছে। এখন লক্ষ্যে ছিল মতো বিছানায় আয়। যাব না, আমি এখানেই ঘুমাবো। কি করবি তুই? রিমি বসা থেকে উঠে দাঁড়ালো। তার রাগ যা একটু কমেছিল, আমার কথা শুনে আবার বেড়ে গেল। রাগে গড় গড় করে বলল, এর জন্যই আমার মাথা ঠিক থাকে না। বলে ফ্লোরে থাকা বালিশকে বলে ফ্লোরে থাকা বালিশকে সজোরে লাথি মারল। বালিশটা ছিঁড়ে দরজার কাছে গিয়ে পড়ল। তারপর রিমি আমাকে টেনে নিয়ে জোর করে বিছানার উপর বসালো। আমি কিছু বলতে যাব, তখনই রিমি আমার বুকে ঘুষি মারল। আমি ব্যথা পেয়ে হাত দিয়ে বুক চেপে ধরলাম। রিমি চোখ গরম করে বলল, খবরদার একটা কথা বলবি না, আমি যা বলবো তাই করবি। বলে রিমি বিরিয়ানির প্যাকেট নিয়ে আমার সামনে বসলো। তারপর এক লোকমা বিরিয়ানি নিয়ে আমার মুখের সামনে ধরে আদুরে গলায় বলল, হাঁ কর, আমি খাইয়ে দিচ্ছি। আজ তোর পছন্দের বিরিয়ানি রান্না করেছি। সারাদিন তো না খেয়ে আছিস। ইস, না খেয়ে মুখটা একদম শুকিয়ে গেছে। রিমির কথা শুনে আমি ফ্যাল ফ্যাল করে ওর দিকে তাকিয়ে রইলাম। আমার তাকানো দেখে রিমি আগের চেয়েও বেশি আদুরে গলায় বলল, প্লিজ লক্ষ্মীটি, আমার জাদু সোনা হাঁ কর, না খেলে শরীর খারাপ করবে। রিমির এসব মিষ্টি মিষ্টি কথা শুনে রাগে আমার শরীর জ্বলে যাচ্ছিল। ইস, কি দরদ! আমার প্রতি তার দরদ যেন একেবারে উতলে পড়ছে। আর যেহেতু আমি হোটেল থেকে খেয়ে এসেছি, তাই এখন খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তাছাড়া এমনিতেই খাওয়া বেশি হয়ে গেছে। এখন বিরিয়ানি খেলে আমার পেট ফেটে যাবে। কিন্তু আমি রিমিকে বুঝতে দিলাম না আমি বাইরে থেকে খেয়ে এসেছি। রিমিকে গম্ভীর গলায় বললাম, আমার খিদে নেই। কেন খেতে নেই? সে সকাল থেকে না খেয়ে আছিস। আরে বললাম তো খিদে নেই। তুই কি এখন আমাকে জোর করে খাওয়াবি নাকি? হ্যাঁ, দরকার হলে তাই করব। কথাটা বলে রিমি আমাকে জোর করে খাওয়াতে যাবে, তখনই আমি তাকে ধাক্কা দিলাম। তাল সামলাতে না পেরে রিমির হাত থেকে বিরিয়ানির প্লেট পড়ে গেল। রিমি ছলো ছলো চোখে আমার দিকে তাকালো। কয়েক সেকেন্ডের মধ্যেই তার চোখে পানি চলে এসেছে। রিমি চোখের পানি মুছে কান্নামাখা গলায় বলল, তোর রাগ থাকলে আমার উপর দেখা, কিন্তু তুই খাবারের প্লেট ফেলে দিলি কেন? আমি কষ্ট করে হাত পুড়িয়ে রান্না করলাম, অথচ তুই একটা দানাও মুখে তুললি না। আচ্ছা আচ্ছা, তোর কাছে কি আমার কষ্টের কি কোনো মূল্য নেই? হুম, একটুও নেই। আর হ্যাঁ, তুই যতই চেষ্টা কর আমাকে ইমপ্রেস করতে পারবি না। আমি তোকে ইমপ্রেস করার জন্য এসব করিনি, তোকে ভালোবাসি বলে এসব করি। তোর ভালোবাসার আমার কাছে কোনো মূল্য নেই। তোর ভালোবাসার আমার কাছে কোনো মূল্য নেই। আমাকে ভালোবাসলে শুধু কষ্টই পেতে হবে। তাই ভালো হবে তুই আমাকে ভুলে যা। আর এখন অনেক রাত হয়েছে, ঘুমা। মাঝরাতে আর বিরক্ত করিস না। কথাটা বলে আমি দরজার কাছ থেকে বালিশটা এনে ফ্লোরে শুয়ে পড়লাম। আর রিমি মৃদু স্বরে অনবরত কান্না করে যাচ্ছে। আমার কথা শুনে রিমি হয়তো কষ্ট পেয়েছে, কিন্তু এখানে আমার কিচ্ছুই করার নেই। রিমির জন্য আমি আফিফাকে কষ্ট দিতে পারবো না। আমি এসব 7-5 ভাবতে ভাবতে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু রিমির কান্নার জন্য ঘুমাতে পারছি না। রিমির ন্যাকা স্বরে কান্নার আওয়াজ আমার কানে এসে লাগছে। বাধ্য হয়ে আমি বালিশ দিয়ে কান চেপে ধরে ঘুমানোর চেষ্টা করলাম। একটু পর আস্তে আস্তে রিমির কান্না থেমে গেল। আমার চোখে একটু ঘুম ঘুম ভাব এসেছে। হঠাৎ কে যেন আমার শরীরে ঠান্ডা পানি ঢেলে দিল। আমি ধরফর করে উঠে বসলাম। সামনে তাকিয়ে দেখি রিমি পানির জগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মাঝরাতে রিমির এমন কার্যকলাপে আমার মাথায় আগুন ধরে গেল। আমি রাগে দাঁত কিরমির করতে লাগলাম। এদিকে আমার এমন অবস্থা দেখে রিমি হাসতে লাগলো। আমাকে জব্দ করতে পেরে সে খুব মজা পেয়েছে। আমি কিছু বলার আগে সে চোখ পাকিয়ে বলল, জেদ কি শুধু তোর একাই আছে? আমার নামও রিমি, জেদ আমারও কম না। তাই বলে মাঝরাতে এইভাবে ভিজিয়ে দিবি? আমার কথা না শুনলে এমনটাই করব। আর রাগ একটু কম দেখা।
আমি তোকে ভয় পাই না, জাস্ট স্বামী হিসেবে তোকে সম্মান করি, তাই তোর সব অত্যাচার মুখ বুজে সহ্য করছি। কি, তুই আমাকে সম্মান করিস? অবশ্যই করি। ওয়েট, এটা কি ধরনের সম্মান যেখানে ভদ্রতার কোনো চিহ্ন নেই? তুই তো সবসময় আমার সাথে বিনা কারণে ঝগড়া করিস, মাঝে মধ্যে উদ্ভট ভাষায় গালিও দিস। কাউকে গালি দেওয়া কিভাবে সম্মানের মধ্যে পড়ে? আর আমি তোকে কখন অত্যাচার করলাম? উল্টো তুই আমার উপর অত্যাচার করিস, দিন দিন সেটা বেড়েই যাচ্ছে। আমার ভালোবাসাকে তুই যদি এখন অত্যাচার ভাবিস তাহলে কিছু করার নেই। আমি একটা দীর্ঘশ্বাস ছাড়লাম। এই মেয়েটার সাথে কথায় পারা গেল না। আমার কথার জবাব সে আগে থেকেই তৈরি করে রাখে। আমি লম্বা হাই তুলে হাবলুর মতো বসে রইলাম। ঘুমে আমার শরীর ঢলে পড়ছে, কিন্তু ভেজা শরীর নিয়ে ঘুমাবো কিভাবে? সাথে বিছানাটাও ভিজে গেছে। রিমির ওপর প্রচণ্ড রাগ উঠছে, ইচ্ছা করছে ওকে কাঁচা চিবিয়ে খাই, কিন্তু মাঝরাতে কোনো সিন ক্রিয়েট করতে চাচ্ছি না। এমনিতেই আজ অনেক ঝগড়া করে ফেলেছি। একবার ভাবলাম বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ি, কিন্তু রিমি থাকতে মন সায় দিচ্ছে না। আবার না গিয়ে কোনো উপায়ও দেখছি না। বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে গেলাম আমি। আমার এমন হাল দেখে রিমি বিছানায় বসে পা তুলাচ্ছে আর মুচকি মুচকি হাসছে। তার মুখের হাসি বলে দিচ্ছে যুদ্ধে সে জয়ী হয়েছে। আমি ঘুমু ঘুমু চোখে কিছুক্ষণ বসে থেকে ভেজা কাপড় পাল্টালাম। তারপর চোরের মতো পা টিপে টিপে বিছানায় উঠে শুয়ে পড়লাম। পাশে রিমি আমার কোমরে সুরসুরি দিয়ে বলল, প্রাণীর স্বামী, আপনি নাকি আমার সাথে ঘুমাবেন না? তাহলে এখন আসলেন কেন? আমার বিছানা না ভিজালে তোর সাথে জীবনে ঘুমাতাম না। তাই নাকি? তাহলে কাল থেকে প্রতিদিন বিছানা বিছাবো, দেখবো কিভাবে আমাকে ছেড়ে আপনি একা একা ঘুমান। আজকে কিচ্ছু বললাম না বলে প্রতিদিন তোকে ছেড়ে দেবো নাকি? কালকে এমন বেয়াদবি করলে কপালে দুঃখ আছে। কেন গো স্বামী, বেয়াদবি করলে আপনি কি আমাকে মারবেন? থুর, মাঝরাতে আমার সাথে ফাজলামি হচ্ছে, শান্তিতে একটু ঘুমাতে দে। ঠিক আছে ঘুমা, আর ফাজলামি করবো না। কথাটা বলে রিমি আমার পাশে শুয়ে পড়ল। আমি আমাদের মাঝখানে কোলবালিশটা রেখে বললাম, আজকে আমার কাছে আসলে পরিণাম কিন্তু ভালো হবে না, আগেই সাবধান করে দিলাম। আমারও তো ঠেকা পড়ে নাই, আর তুই এই হিরো আলম মার্কা চেহারা নিয়ে এমন ভাব দেখাচ্ছিস যেন তুই শাহরুখ খান। তাহলে এই হিরো আলমের কাছে আসিস কেন? কালকে ঘুমের ঘরে ভুল করে চলে গিয়েছিলাম, আজকে আর যাবো না। তুইও আমার কাছে আসবি না। আমি জানি আমার মতো সুন্দরীকে কাছে পাওয়ার জন্য তোর মন আনচান করছে, কিন্তু আমি এত সহজ ধরা দেব না। রিমির কথা শুনে প্রচণ্ড হাসি পেল। পেতনিটা নিজের প্রশংসা নিজে করছে। আমি রিমির কথায় পাত্তা না দিয়ে ঘুমানোর চেষ্টা করলাম। কিছুক্ষণের মধ্যে আমি ঘুমের দেশে হারিয়ে গেলাম। এদিকে রিমি একাই বকবক করে যাচ্ছে। একটু পর রিমি খেয়াল করলো আমার কোনো সারা শব্দ নেই। রিমি আমার দিকে তাকিয়ে দেখে যে ঘুমিয়ে পড়েছি। রিমি এবার আস্তে করে আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ডাকলো। আমার কোনো সারা শব্দ পেল না। আমি গভীর ঘুমে বিভোর। আমি ঘুমিয়ে যাওয়াতে রিমি মনে মনে খুশি হলো। রিমি মাঝখান থেকে কোলবালিশটা আস্তে করে সরিয়ে আমার একদম কাছাকাছি চলে গেল। আমার কপালে আলতো করে চুমু দিয়ে বলল, তুই আমাকে যতই কষ্ট দে আমি সব সহ্য করতে পারবো, শুধু তোর পাশে আমাকে থাকতে দিস। আমার ভালোবাসা দিয়ে তোকে জয় করে নেব। কথাটা বলে রিমি আমার গালে ঠোঁটে চুমু খেলো। এরপর আমার বুকে মাথা রেখে পরম নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি রিমি আজকেও আমাকে জড়িয়ে ধরে আছে। মাথাটা আমার বুকের ওপর রেখে 2 হাত দিয়ে শক্ত করে আমাকে আঁকড়ে ধরেছে। রিমির গরম নিঃশ্বাস আমার মুখে এসে লাগছে। নিঃশ্বাসের সাথে তার সুঢল বুক উঠানামা করছে। মাঝে মাঝে শরীর কেঁপে উঠছে। আমি রিমির মুখের ওপর থেকে চুলগুলো সরিয়ে দিলাম। সাথে সাথে এক চিলতে রোদ জানালার কাঁচ ভেদ করে রিমির মুখে এসে পড়ল। রিমি একটু নড়ে উঠল। আমি অবাক হয়ে রিমির দিকে তাকিয়ে রইলাম। ঘুমন্ত অবস্থায় রিমিকে এত সুন্দর দেখাচ্ছে কেন? সকালে মিষ্টি রোদের আলোয় রিমির সৌন্দর্যতা যেন আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। আমি ভাবলেশহীনভাবে তার পানে চেয়ে রইলাম। কিছুক্ষণ এভাবে তাকিয়ে থাকার পর হঠাৎ আমার ঘোর কেটে গেল। কি ব্যাপার, আমি রিমির দিকে তাকিয়ে আছি কেন? আমি কি তার প্রতি ধীরে ধীরে দুর্বল হচ্ছি? না না, কিছুতেই এই রিমির প্রতি দুর্বল হওয়া যাবে না। আমাকে শক্ত হতে হবে, তাহলে আমার উদ্দেশ্য হাসিল হবে। আমি জোরে জোরে রিমিকে ডাকতে লাগলাম।
রিমির কোনো সারা শব্দ নেই। বাধ্য হয়ে রিমির নাক টিপে ধরলাম। শ্বাস নিতে কষ্ট হওয়াতে কয়েক সেকেন্ডের মধ্যে রিমির ঘুম ভেঙে গেল। সে ধরফর করে উঠে বসলো, তারপর আমার দিকে চোখ পাকিয়ে বলল, তুই আমার নাক টিপে ধরেছিলি তাই না? হুম। কেন? আমাকে জড়িয়ে ধরার শাস্তি। কুত্তা, আর একটু হলেই তো আমি মরে যেতাম। তাহলে তো ভালোই হতো, তোর মতো পেতনির থেকে রেহাই পেতাম। আমার কথা শুনে রিমি মুখ বাঁকিয়ে ভেঙচি কেটে বলল, তোর ইচ্ছা কখনোই পূরণ হবে না, আমি সারা জীবন তোর গলায় ঝুলে থাকবো। রিমির কথা শুনে ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আমি আর কিছু না বলে বাথরুমে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে ফোনে আফিফার সাথে কিছুক্ষণ কথা বললাম। রিমিকে আশেপাশের কোথাও দেখলাম না, হয়তো মার সাথে ব্রেকফাস্ট বানাচ্ছে। ঘড়িতে তাকিয়ে দেখি 9:30 বাজে। তাড়াতাড়ি কলেজে যেতে হবে। কলেজ শেষে আফিফার সাথে একবার দেখা করতে হবে। আমি রেডি হয়ে কলেজে যাওয়ার জন্য বের হলাম। ড্রয়িং রুমে আসতেই দেখলাম খাবার টেবিলে সবাই বসে আছে। আমাকে দেখে মা বলল, কোথায় যাচ্ছিস? কলেজ। আজকে কলেজে না গেলে হয় না? কেন? রিমি বলেছিল ও নাকি আজ কলেজে যাবে না। সেটা ওর ব্যাপার, আমাকে যেতে হবে, ইম্পর্ট্যান্ট ক্লাস আছে। ঠিক আছে, নাস্তা করে যা। সময় নেই বলে হাঁটা ধরলাম। পেছন থেকে মা আবার বলল, একা একা যাচ্ছিস যে, রিমিকে নিয়ে যাবি না? ও আবার কার সাথে যাবে? কেন? রিমি কি ছোট বাচ্চা নাকি যে ওকে সঙ্গে নিয়ে যেতে হবে? ওকে একা একা আসতে বলো, আমি ওর চাকর নই। এটা কেমন কথা? আরে রিমি এখন তোর বউ, ওর প্রতি তোর একটা দায়িত্ব আছে না? আমি ওসব দায়িত্ব পালন করতে পারবো না। এমন সময় দেখলাম রিমি বাবাকে টানতে টানতে আমার সামনে নিয়ে এলো। আমি বাবাকে দেখে কাচুমাচু হয়ে দাঁড়ালাম। রিমি আমার দিকে আর চোখে একবার তাকিয়ে বাবাকে বলল, বড় আব্বু, তোমার এই বাদর ছেলেকে শাসন করো না কেন? কেন? ও আবার নতুন করে কি করেছে? সব সময় শুধু আমার সাথে খারাপ ব্যবহার করে, আমাকে একটুও ভালোবাসে না। এখন আবার আমাকে রেখেই কলেজে যাচ্ছে। আমি একা একা কিভাবে যাব কলেজে? দেশের যে অবস্থা, আমার কিছু হয়ে গেলে তার দায় ভাই কে নেবে? রিমির এসব কথা শুনে বাবা আমার দিকে রাগি লুক নিয়ে তাকালো। আমি লম্বা একটা ঢোক গিললাম। যদিও ভেবেছিলাম রিমির কথা শুনে বাবা খুব রাগারাগি করবে, কিন্তু আমার ভাবনাকে ভুল প্রমাণিত করে বাবা শান্ত গলায় বলল, এসব আমি কি শুনছি শাহিন? দেখ, সকাল সকাল আমি কোনো ঝামেলা চাই না। এখন থেকে রিমি যা বলবে সেটাই করবি। আমি যেন তোর বিরুদ্ধে আর কোনো অভিযোগ না পাই। মনে রাখবি, আমার পরে এই বাড়িতে যদি কারো হুকুম চলে সেটা হবে রিমির। জি বাবা। আর একটা কথা, রিমি এখন তোর বউ। ওর সব দায়িত্ব এখন থেকে তোকে নিতে হবে। তাই ওকে কখনো কষ্ট দিবি না, সবসময় ওর খেয়াল রাখবি। আর যদি এমনটা না হয় তাহলে বুঝতেই পারছিস কি হবে। বুঝেছি বাবা। ঠিক আছে, এখন রিমিকে নিয়ে কলেজে যা। আমি মাথা নাড়িয়ে মুখ শক্ত করে রিমির দিকে তাকালাম। রিমির ঠোঁটে মিষ্টি হাসি। আমার এই মুহূর্তে রিমির ওপর প্রচণ্ড রাগ উঠলেও কিছু করতে পারবো না। রিমি সব অত্যাচার হিসেবের খাতায় তুলে রাখছি, সময় মতো সুদ সমেত ফেরত দেব। আমি নাক মুখ সিটকে বললাম, তাড়াতাড়ি রেডি হয়ে আসেন মহারানী, আমি বাইকটা বের করছি। বলে আমি বাড়ির বাইরে চলে আসলাম। আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, কিন্তু রিমির কোনো খবর নেই। পেতনিটা একবার সাজতে বসলে দিন দুনিয়া সব ভুলে যায়। আরও কিছুক্ষণ পর রিমির দেখা মিলল। সেজে গুজে একদম লাল পরি হয়ে আমার সামনে এসে দাঁড়ালো। রিমির পরনে লাল রঙের একটা শাড়ি। যদিও লাল রং আমার পছন্দ না, কিন্তু রিমিকে লাল শাড়িতে এত মোহনীয় লাগছে যে হাঁ করে তাকিয়ে রইলাম। এমন মনে হচ্ছে লাল রংটা কেবল রিমির জন্যই তৈরি হয়েছে। আর সবচেয়ে বড় কথা, বিয়ের পর থেকে রিমিকে একটু বেশি আকর্ষণীয় লাগছে, যা আগে কখনো আমার চোখে পড়েনি। আচ্ছা, হুট করে রিমিকে এত সুন্দর লাগছে কেন? নাকি রিমি তার সৌন্দর্য দিয়ে আমাকে বশ করে ফেলেছে? রিমির দিকে তাকিয়ে আনমনে এসব ভাবছিলাম আমি। আমার এভাবে হাঁ করে তাকিয়ে থাকা দেখে রিমি আমার মুখের সামনে তুড়ি বাজিয়ে বলল, এভাবে কি দেখছিস? যখন সব কিছু খুলে দেখায় তখন তো ফিরেও তাকাস না। রিমির কথা শুনে আমার ভাবনায় ছেদ ঘটল। আমি চোখ নামিয়ে নিলাম। তারপর আমতা আমতা করে বললাম, কিছু না, এত সেজে গুজে কলেজে যাচ্ছিস তাই দেখছি। তা কলেজে কি ফ্যাশন শো আছে? ফ্যাশন শো থাকবে কেন?
তাহলে এত সাজগোজ কেন? তোর জন্য ভালো দেখাচ্ছে না? না, বেদের মেয়ে জ্যোৎস্নার মতো লাগছে। তাহলে হাঁ করে তাকিয়েছিলি কেন? তুইও দেখছি ভালোই ঢং করতে পারিস। লুকিয়ে লুকিয়ে আমাকে ঠিকই দেখিস, কিন্তু পাত্তা লাগাতে দিস না।